আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল জয়ন্ত বসুর লেখা আতঙ্ক। তখনও ভালো করে ভোরের আলো ফোটেনি, আবছা আবছা অন্ধকার রয়েছে। স্টেশনের বাইরে এসে দেখলাম একটিমাত্র সাইকেল রিক্সা দাঁড়িয়ে। রিক্সাওয়ালা রিক্সার উপর বসে ঝিমোচ্ছে। দু তিনবার ডাকতেই ওর ঘুম ভাঙল। আর মোড়া ভেঙে কয়েকবার হাই তুলে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন বাবু? আমি বললাম, রানীহাটের শান্তি কুটিরে। নামটা শুনে রিক্সাওয়ালা ভুরু কুচকে আমার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে আবার জিজ্ঞেস করলো, শান্তি কুটিরে যাবেন? আমি স্বাভাবিকভাবেই ঘাড় নেড়ে জানালাম, হ্যাঁ। ও রিক্সা থেকে নামলো, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল রুক্ষ, পরনে ময়লা হেঁটো ধুতি, গায়ে ছেঁড়া হাতকাটা ফতুয়া, রোগা গরম, গায়ের রং মিশমিশে কালো। ওর গায়ের বিশ্রী একটা গন্ধে আমার গা গুলিয়ে উঠল। তবুও বাধ্য হয়ে ওর রিক্সাতেই উঠলাম। সামনে সরু পিচ রাস্তা ধরেই রিক্সা চলছে। চারিদিকে বন পাহাড়, রাস্তার দুপাশে উঁচু উঁচু শাল, মহুয়া আর কেন্দু গাছ। দেখলে মন ভরে যায়। বিপ্লব আমার বাল্যবন্ধু। মাস কয়েক আগেই বিপ্লবরা শিবপুরের বাসা ছেড়ে উত্তরপাড়ায় চলে যায়। বহুদিন ভেবেছি যাব, দেখা করব, কিন্তু সময় হয়ে ওঠেনি। এর মধ্যেই বিপ্লবের চিঠি পেলাম। পকেট থেকে চিঠিটা বার করে আর একবার পড়লাম। চিঠিতে কিছুই খুলে লেখেনি। যাই হোক, এসেছি যখন, না হয় কদিন ঘুরেই যাই এখানে। ভোরের ফুরফুরে ঠান্ডা বাতাসে চোখে ঘুম জড়িয়ে আসছে। এমন সময় রিক্সাওয়ালা হঠাৎ রিক্সা থামিয়ে সামান্য দূরে একটা বাড়ির দিকে আঙুল দিয়ে দেখালো, ওই যে শান্তিকুটির। আমি আর যাব না। কেন যাবে না তা জানি না, অনেকটা জানবার চেষ্টাই করলাম না। সঙ্গে আমার বেশি লাগেজ নেই, একটা সুটকেস আর একটা জলের বোতল। তাই রিক্সার ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। পিচ রাস্তা থেকে সরু কাঁচা রাস্তাটা ভেতর দিকে একটু বেঁকে গেছে। দুপাশে ঝোপঝাড়ের জঙ্গল, মাঝে মাঝে কয়েকটা গাছের ডাল রাস্তার উপর ঝুঁকে পড়েছে। শান্তিকুটিরের কাছে এসে ভালো করে বাড়িটার দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। পোড়ো বাড়ি বলেই মনে হচ্ছে। চুন বালি খসে ইটগুলো বেরিয়ে আছে। অনেক জায়গাতে ইটই নেই, ভেঙে পড়ে গেছে। দেওয়ালের এখানে ওখানে বট অশ্বত্থ গাছ গেড়ে বসেছে। এইরকম পোড়ো বাড়িতে ভূতটুত থাকা অস্বাভাবিক কিছু না। সাহসী বলে বিপ্লবের নাম চিরদিন। শুধু সাহসী নয়, দুঃসাহসী। একবার তো আমার সঙ্গে মোগলাই পরোটা আর কষা মাংসের বাজি ধরে একটা ভুতুড়ে বাড়িতে সারা রাত কাটিয়েছিল। এসব কথা ভাবতে ভাবতে দেখি আমি ঘরের দরজার কাছে পৌঁছে গেছি। কোথাও কেউ নেই। আমি বিপ্লব বিপ্লব বলে বেশ কয়েকবার ডাকলাম। ডাকতেই ঘর থেকে সে বেরিয়ে এলো। আমাকে দেখে বেজায় খুশি। বলল, তুই এসে গেছিস, আয় ভেতরে। ঘরে ঢুকলাম। ঘরটা বেশ বড়, পলেস্তার খসা, দরজা জানলার পাল্লাগুলো প্রায় ভাঙা। সারা ঘরময় কেমন একটা স্যাঁতস্যাঁতে বিশ্রী ভ্যাপসা গন্ধ। নোংরামির কোথাও কমতি নেই। মনে হয় কস্মিন কালেও ঝাটপাট পড়ে না। আমি বললাম, হঠাৎ এত দূরে এরকম পরিবেশে? সে বললে, সব বলবো, আগে হাত মুখ ধুয়ে নে, বারান্দায় দেখ জল আছে, ততক্ষণ আমি চা করি। বিপ্লব চলে গেল। এই কয়েক মাসের মধ্যেই ওর চেহারার কেমন একটা পরিবর্তন হয়েছে। যেমন করেই হোক সন্ধ্যের আগেই আমায় কেটে পড়তে হবে। মনে মনে এই কথাই ভেবে যাচ্ছি। চা নিয়ে এলো বিপ্লব। চায়ের কাপ থেকে এক চুমুক চা খেয়ে সরাসরি বিপ্লবকে বললাম, চিঠি দিলি অথচ চিঠিতে কিছুই লিখিসনি, কি ব্যাপার বলতো? সে বললে, তুই তো গল্প টল্প লিখিস, এখানে এসে যদি তোর কোনো স্টোরি পেয়ে যাস সেই জন্য আর কি। আমি বললাম, স্টোরি? সেটা কি ব্যাপার? বিপ্লব বললে, একদিন সকালে বাবা প্রচণ্ড রাগের সঙ্গে বললে, রাজনীতি ছাড়ো, বিএ পাস তোমায় করতেই হবে। আজকাল গ্র্যাজুয়েট না হলে কোথাও কি চাকরি পাওয়া যায়?
বড় মামা বড় বড় চোখ করে বললে, এখানে থাকলে ওর পড়াশোনা হবে না, ওকে বড়দির বাড়ি পাঠাও। অনেক দিন ধরে বাড়িটা খালি পড়ে আছে। বড়দির বহুদিনের পুরনো কাজের লোক ভজহরি থাকে, ওই সব দেখে শুনে রাখে। তাছাড়া আমি তো মাঝে মাঝে যাচ্ছি। বড় মামার কথা মতো বাবাও আমাকে পাঠিয়ে দিলে। চারিদিকে জঙ্গল, ধারে কাছে কোনো জনবসতি নেই, তবে দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা ছোট ছোট গ্রাম। এখান থেকে 2 কিলোমিটার দূরে মফস্বল শহর। এখানে কোথায় বা যাই, তাই দিনরাত পড়াশোনা নিয়েই ব্যস্ত হয়ে থাকলাম। ভজহরি সব কাজ টাজ করতো। কিন্তু এতটা বলেই বিপ্লব থেমে গেল। আমি বললাম, থামলি কেন বল? ও বললে, এখানকার একটা রিক্সাওয়ালা ভজহরিকে খুন করে। আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, কি বলছিস, তুই দেখেছিস নাকি? সে বললে, হ্যাঁ। আমি বললাম, তাহলে পুলিশকে ইনফর্ম করিসনি? বিপ্লব বললে, না না, কারণ ওই সময়ে শহরে মস্ত এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। ব্যবসায়ী আর তার ছেলে খুন হয়, বহু লক্ষ টাকার অলংকার লোপাট। পুলিশ ডাকাতদের ধরবার জন্য শহর থেকে বেরোবার সব পথ বন্ধ করে দিল, এমনকি রেল স্টেশনেও পুলিশ। ডাকাতির সঙ্গে ভজহরির কোনো সম্পর্ক ছিল নাকি রে, যে ওকে খুন হতে হলো? কথাটা শুনে বিপ্লব বলল, বলছি বলছি সব বলছি। আমাদের বাড়ির পিছন দিকে বড় একটা বাগান আছে, শুনেছি বড় মাসি থাকতে ওই বাগানে সবজি চাষ হতো। এখন অবশ্য অযত্নে জঙ্গল হয়ে পড়েছে। বিশেষ কোনো কাজ না থাকলে ওদিকটায় কেউ যায় না। সেদিন কি কাজের জন্য ভজহরি পিছন দিকের ওই বাগানে যায়। ওখানে একটা গাছের তলায় ও একটা ছেলেকে দেখতে পেয়ে প্রায় চিৎকার চেঁচামেচি শুরু করে। বলে, এই তুই কে রে, এখানে কেন? ছেলেটা ভয়ে আমতা আমতা করে বলল, মানে মানে আমি এখানে না না মানে। ওর মুখের কথা শেষ হতে পারেনি, তার আগেই ভজহরি গলা চড়িয়ে বলল, তুই নিশ্চয়ই ওই ডাকাত দলের লোক না রে? ওর কথা শুনে ছেলেটা হকচকিয়ে গেল, তবে মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ আমি ডাকাত। তারপরই পকেট থেকে একটা রিভলভার বার করে ভজহরিকে দেখিয়ে বলল, চিৎকার করলে না উড়িয়ে দেব। ছেলেটা ভজহরিকে বললে, আমার কাছে ব্যাগ ভর্তি গয়না আছে, যদি আমাকে একটু সাহায্য করিস তবে তোকে ওই গয়না দেব। ছেলেটার হাতে রিভলভার দেখে ও একটু ঘাবড়ে গেল। বলল, কি সাহায্য করতে হবে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো ভজহরি। ছেলেটা বলল, আগে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা কর, তারপর এখান থেকে আমার যাওয়ার ব্যবস্থা করে দে, কিন্তু কেউ যেন জানতে না পারে। ভজহরি বললে, কোনো অসুবিধে নেই, আমি সব ব্যবস্থা করতে পারবো। আমি বললাম, তুই এসব জানলি কি করে রে, তোকে ভজহরি বলেছে? বিপ্লব বলল, না না। আমি বললাম, তাহলে তুই ওই ছেলেটার কথা জানলি কি করে? বিপ্লব বলল, আমার ঘরের পাশের ঘরটাতে ভজহরির সঙ্গে কেদার রিক্সাওয়ালা থাকতো। কেদার যখন রিক্সা নিয়ে ঘরে এলো তখন ভজহরি ওকে ওই ছেলেটার কথা সব বলছিল। আড়ালে দাঁড়িয়ে আমি দুজনার কথা শুনেছি। কেদার বলল, তুই চিন্তা করিস না, এখান থেকে গয়না নিয়েও কোথাও যেতে পারবে না। ভজহরি বলছিল, পুলিশ জানতে পারলে? রিক্সাওয়ালা বললে, দূর, পুলিশ কিছুই জানতে পারবে না, রাত্রিবেলায় ওকে মেরে পিছন দিকের বাগানে পুঁতে দেব, কাক পক্ষীও টের পাবে না। ছেলেটা এখন কোথায় রে? ভজহরি বললে, ওই যে কোনার ঘরে ওকে থাকতে দিয়েছি। তারপর দুজনা গেল ছেলেটার সাথে কথা বলতে। রাত 9:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। রোজকার মতো সেদিন সকালেও ভজহরি চা দিয়ে গেল। খানিক পরে ভজহরি এসে বলল, আমার একটু কাজ আছে, আমি একটু আসছি। এই বলে দুজনা বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই বলল না, আমিও জানবার চেষ্টা করলাম না। ওরা বেরোতেই আমি তাড়াতাড়ি কোনার দিকের ঘরটায় গেলাম ছেলেটাকে দেখব বলে। দরজা দুহাট করে খোলা। ঘরের মধ্যে উকি দিয়ে দেখলাম ছেলেটা নেই। বাগানে গেলাম, বাগানের চারপাশটা দেখলাম,
হঠাৎ চোখে পড়ল ঝোপের পাশে একটা কবরের ওপর। ওদিকে এগিয়ে গেলাম। ওরা ছেলেটাকে খুন করে ততক্ষণে পুঁতে রেখেছে, আমার সন্দেহ নেই। তবুও আমি সঙ্গে সঙ্গে মাটি খুঁড়তে লাগলাম দু হাতে। কিছুটা খুঁড়তেই ছেলেটার লাশ দেখতে পেলাম। একটু দেখে আবার আগের মতো মাটি চাপা দিয়ে ফিরে এলাম ঘরে। আমি বললাম, গয়না পাসনি? সে বললে না, আর গয়না খুঁজবার চেষ্টাও করিনি। মনে মনে ভাবতে লাগলাম, ওরা ছেলেটাকে খুন করে গয়নার ব্যাগ নিয়ে পালিয়ে গেল না তো? কিন্তু ঘন্টা দেড়েকের মধ্যেই ওরা ফিরে এলো। তাড়াতাড়ি রান্না বান্না করে দুপুরের খাওয়া সেরে ওরা বিশ্রাম করতে গেল। কেদার আজ আর রিক্সা বার করেনি। খুব চাপা গলায় খাওয়ার পর ওরা দুজনা ফিসফিস করে কি যেন কথা বলল, তারপর অঘোরে ঘুমিয়ে পড়ল। আমি মনে মনে মতলব ফাঁসতে লাগলাম, কিভাবে ওদের কাছ থেকে গয়না ভর্তি ব্যাগটা নেওয়া যায়। বেলা পড়ে যাচ্ছে। এমন সময় ভজহরি ঘুম থেকে উঠে ভয় ভয় চোখে চারপাশটা ভালো করে দেখে নিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল বাগানের দিকে। হঠাৎ আমার মাথায় দুর্বুদ্ধি খেলে গেল। দেরি না করে সঙ্গে সঙ্গে কেদারকে ডাকলাম, এই কেদার, ওঠ ওঠ। রীতিমতো বিরক্ত হয়ে কেদার বলল, কি হলো ছোটবাবু, একটু ঘুমোতে দিন তো। আমি বললাম, আরে ওঠ, ভজহরি কখন উঠে গেছে। ভজহরির কথা শুনেই ও ধর্মর করে উঠে বসল। বলল, ভজ কোথায়? আমি বললাম, তা তো জানি না। এমন ভান করলাম যেন ওকে আমি কোথাও যেতেই দেখিনি। বললাম, এই তো ঘুমের থেকে উঠে কোন দিকে যেন গেল। আমার মুখের কথা শেষ হতে পারেনি, অমনি হন্তদন্ত হয়ে কেদার ছুটল পিছনের বাগানের দিকে। ধীরে ধীরে দিনের আলো কমে আসছে। পশ্চিমে ঢলে পড়া সূর্যের লাল আভা ছড়িয়ে পড়ছে গাছের মাথায় মাথায়। দূরত্ব বজায় রেখে আমি গোপনে ওদের লক্ষ্য করতে লাগলাম। সঙ্গে ভোজালিটা নিয়ে গেলাম। ঠিক সেই সময়ে বড় একটা জাম গাছের তলায় বসে ভজহরি দুহাত দিয়ে মাটি খুঁড়ছিল। ছুটে এসে কেদার ঝাঁপিয়ে পড়ল ওর উপর। ওকে দুমদাম ঘুষি লাথি মারতে লাগলো, আর জোর গলায় বলতে লাগলো, শয়তান, ভেবেছিস আমি ঘুমুচ্ছি, এই ফাঁকে গয়নার ব্যাগ নিয়ে চম্পট দিবি তাই তো? বদমাস, কাজ হাসিল করিয়ে নিয়ে এখন আমাকে ফাঁকি দেওয়ার মতলব? পুলিশ আমাকে ধরুক তাই না? তোকে আমি ছাড়ব না রে। ভজহরির স্বাস্থ্য কোনোদিনই ভালো না। ও পারবে কেন কেদারের সঙ্গে? ভয়ে দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে ভজহরি। সেই সময় একটা বড় পাথর তুলে কেদার মারল ভজহরিকে লক্ষ্য করে। হঠাৎ দেখলাম চিৎকার করে ভজহরি মাটিতে পড়ে গেল। মনে হলো মাথার পেছনে ওর ব্যথা লেগেছে। এক মুহূর্তেই এত কিছু ঘটে গেল। তারপর কেদার এসে দাঁড়ালো সেই জাম গাছটার নিচে। আমি বিস্মিত হয়ে বললাম, তোর চোখের সামনে ভজহরিকে মেরে ফেললো, অথচ তুই কিছু বললি না? বিপ্লব বলল, আমি আড়ালেই দাঁড়িয়েছিলাম, কেদার জানতেই পারেনি। মাটি খুঁড়ে গর্তের থেকে গয়না ভর্তি ব্যাগ বার করে যেই না কেদার উঠে দাঁড়িয়েছে, তিলমাত্র দেরি না করে কষে একটা ঘুষি মারলাম ওর নাকে। ও ছিটকে গিয়ে পড়ল। রেগে আমি বললাম, বজ্জাত, ভজহরিকে মেরে ফেলে একলা গয়না নিয়ে পালাচ্ছিস? আচমকা ঘুষি খেয়ে কেদার একটু হকচকিয়ে গেল, তবে সেটা সামলে নিতে ওর বেশি সময় লাগলো না। পাল্টা আক্রমণ করলো আমাকে। আমাদের দুজনের মধ্যে চলতে লাগলো ধস্তাধস্তি, একেবারে রক্তারক্তি কাণ্ড। হঠাৎ কেদার আমার পেছনে মারলো এক ধাক্কা। হুমড়ি খেয়ে পড়লাম আমি নিজেকে সামলাতে না পেরে। সঙ্গে সঙ্গেই ও ব্যাগ ভর্তি গয়না নিয়ে দৌড়াতে শুরু করলো। ভোজালিটা আমার পাশেই ছিল। সঙ্গে সঙ্গে ওটা তুলে নিয়ে ছুটে ওর পেছনে গিয়ে ওর ঘাড়ে ভোজালি দিয়ে একটা কোপ মারলাম। তাতেই কাজ হলো। বিকট আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল কেদার। সঙ্গে সঙ্গে
মারা গেল। বিপ্লবের কথাগুলো শুনে আমার রোমকূপ সব খাড়া হয়ে গেল। ওর সাথে আর কোনো আলোচনা না করে আমি কেমন চুপ হয়ে গেলাম। তারপর বিপ্লব আবার বলতে শুরু করলো। চারিদিকে তখন গাঢ় অন্ধকার। ঘরের থেকে কোদাল আর হেরিকেনটা নিয়ে এলাম। রক্তাক্ত শরীর দুটো টেনে নিয়ে গেলাম ওই ছেলেটার কবরের পাশে। তারপর এক এক করে দুটোকে কবর দিলাম। সেই রাতটা ভালো করে ঘুমাতেই পারিনি জানিস। ভয়ে ভয়ে সারা রাত কাটলো। সকালে উঠে চাটা খেয়ে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে গয়নার ব্যাগটা খুলে কেঁপে উঠলাম। লক্ষ লক্ষ টাকার গয়না দেখে। এখন এগুলো কোথায় রাখা যায়, কিভাবে কি করব এই ভাবলাম। পুলিশ জানতে পারলে আর এক বিপদ। মনে পড়ে গেল পিছন দিকে একটা পুরনো কুয়ো আছে। ওটার মধ্যে গয়না ভর্তি ব্যাগটা ফেলে দিলে আমি খানিকটা নিশ্চিন্ত হতে পারবো। এই ঘটনার 3 দিন পরের কথা। রাত্রিবেলায় তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। 2 দিন ধরে শরীরটা না ভালো যাচ্ছিল না, তাই বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে বিট খুঁটে একটা শব্দে ঘুম ভেঙে গেল। রাত তখন কত জানি না। হ্যারিকেনটা মিটমিট করে জ্বলছে। আধো আধো আলোর অন্ধকারে দেখলাম একটা ছায়ামূর্তি দরজার কাছে এসে দাঁড়িয়েছে। হঠাৎ ছায়ামূর্তিটা ধীরে ধীরে যেন আমার খাটের দিকে আসছে। ওটা দেখে যেই না খাট থেকে নেমে আমি পালাতে যাব, অমনি দুটো লম্বা হাত বাড়িয়ে কেউ আমার গলা টিপে ধরল। অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না। আস্তে আস্তে ঢলে পড়লাম ঘুমের দেশে। ওর মুখের কথা শেষ হতে পারেনি। হঠাৎ বিকট শব্দে মেঘ ডেকে উঠল, সেই সঙ্গে বিদ্যুতের তীব্র ঝলকানি। চমকে উঠলাম আমি। এতক্ষণ কোনো খেয়ালই করিনি। বাইরের দিকে তাকিয়ে দেখি ঘন অন্ধকার চারিদিকে। দিনের বেলাতেও এত অন্ধকার হয়ে এলো যে, এই বুঝি আকাশ ফেটে পড়বে। হঠাৎ কর্কট শব্দে বাজ পড়ল কোথাও। যে চেয়ারে বিপ্লব বসেছিল দেখলাম সেটা এখন ফাঁকা। ও কখন যে উঠে গেছে জানতেও পারিনি। আমি জোরে আবার ডাক দিলাম, বিপ্লব, এই বিপ্লব। কোনো সাড়া পেলাম না। দেখতে দেখতেই ঝমঝমিয়ে মুষলধারায় বৃষ্টি নামল। ভয়ে মরিয়া হয়ে বিপ্লবের নাম ধরে বেশ কয়বার ডাকলাম। ঠিক সেই সময় প্রচণ্ড শব্দে একটা বজ্রপাত, আর সেই সঙ্গে চোখ ধাঁধানো বিদ্যুতের চমক। তারই ক্ষণপ্রভ আলোয় মুহূর্তের জন্য দেখলাম সামনে পড়ে আছে একটা নরকঙ্কাল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র খোলা দরজা দিয়ে বাইরে এসে মুষলধারা বৃষ্টির মধ্যেই প্রাণপণ ছুটতে লাগলাম রেল স্টেশনের দিকে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।